বাড়িতে চলে আসলাম। এবার আবার দিনের শুরুতে যেটা করতে হয় সেটাই। তো কাজ আমার হয়ে গেছে, সব কাজ সেরে এসে মানুকে আয়রন ওষুধটা দিয়ে নিলাম। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো মানুর আজকে গায়েঘাটা পড়া আছে, মানে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দেবো সব কিছু করে। তো সকালবেলাতে একবার বাসি ঘর ঝাড় দিয়ে আসলে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন সাইকেল টাইকেল বের করলাম, গ্যাসটা না রান্নাঘর থেকে বের করব। মানে রান্নাঘরটা আজকে ক্লিন করব। কালকে তো দেখলে ওই যে ইয়েতে গেলাম টিকিট কাটতে, আজকে আবার একটা জায়গায় যাব। মানে তোমরা টাইটেল থাম্বেল দেখে তো বুঝতেই পেরেছো, আর আগের ভিডিওতেই বলেছি কোথায় যাব। কালকে রাতেই তো ডিসিশন হয়ে গেছে কে কোথায় যাব। মানুকে পড়তে প্রাইভেটে ওর বাপি নিয়ে যাবে টিউশনিতে, আর তারপরে আবার আরেকটা জায়গায় বেরোবো। তো রানী তো বাড়িতে নেই, ওর পিসির বাড়িতে গেছে, আজ কয়দিন হলো। মানুর বাপিরই যেতে হবে। তো ও বলছে বাপি, প্রথম বলছিল যে বাপি আমি একাই যেতে পারবো, তুমি আনতে যাবে। তো কী মাছ রাস্তায় আসলাম, দেখছি কালো তেলাপিয়াটা খায় না, তোমরা কমেন্টে বলেছো। তো মানুর বাপির না ওখানে নাকি একটা লোটে নিয়েছিল একদিন, অনেক আগের, 1 বছরের আগে 70 টাকা নিয়েছিল। তো যেই লোটে মাছ বললো সেই ওর মানুর বাপি দৌড়ে এসে, ও বাবা এ দেখি আঙুলের মতন সরু সরু। তো এদের এই দাদা, মানে যে মাছ বিক্রি করে এই দাদা আগে আমাদের থেকেই জামা কাপড় নিত, তো মানে খুবই পরিচিত, হাঁসপুরেই বাড়ি। তো এই যে আঙুলের মতন দেখো একদম সরু সরু। তো 500 লোটে মাছ নিল মানুর বাপি। খেতে মন চেয়েছে, ঠিক আছে, মানুর বাপি না থাকলে আমি নিতামই না, কারণ বরফের মাছ আমি মানুকে একদমই দিই না। তো যাই হোক, একবার সকালবেলা আমরা লিকার চা খেয়েছি, আবার একটু চা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করছি, মানুকে ডিম সিদ্ধটা দিয়ে দেবো। আর সকালবেলা রান্না করব, রান্নার এদিকে সবজি টবজি সব কাটা হয়ে গেছে, শুক্তো ভাত করব। আর লোটে মাছটা করে থুয়ে একটু ডাল করে থুয়ে তারপরে মানে বেরোবো। তো তাড়াতাড়িও করছি, ওইদিকে মানুও পড়তে যাবে, সকালবেলা পড়তে যাওয়া, আবার এইদিকে আমারও তাড়াতাড়ি রয়েছে। রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব, কিন্তু তোমাদের সাথে ভিডিওতে পুরোপুরি শেয়ার করতে পারিনি, কারণ একটা জায়গায় আমরা যখন যাই তখন আমাদের একটু তাড়না থাকে, রেডি হওয়ার ব্যাপার আছে। আবার রানী বাড়ি থাকলে অতটা অসুবিধা হতো না, কারণ গাইঘাটার থেকে গোবরডাঙ্গা লাইনে মানুর আর কি, গাইঘাটার থেকে না ওই 3 রাস্তার মোড়, থানার মোড়, তো প্রচণ্ড গাড়ি ঘোড়া ওই জায়গাটায় চলে। একদিকে হাবড়া, একদিকে চাঁদপাড়া, একদিকে ঠাকুরনগর, একদিকে গোবরডাঙ্গা, মানে 4 মুখে ওই জায়গাটা ভীষণ ভয় করে। ওই স্কুলে গেলেও আমার ভয় করে, টিউশনি পড়তে গেলেও ভয় করে, কিন্তু কিছু করার নেই, দিতে তো হবেই। আস্তে আস্তে যত উঁচু ক্লাসে উঠবে তত দূরে দূরে পড়াশোনা করতে যাবে, তাই না? আর একা তো পার্সোনাল ওই মাস্টারমশাইকে আনতে গেলে 4-5 হাজার টাকা লাগতো, তো যার কারণে ব্যাসে দেওয়া হয়েছে। ব্যাসে বলতে কি, এই ব্যাসটাই কমই ছাত্র, 4টে না 5টা ছেলে আর ওরা 2টো মেয়ে, আর একটা ব্যাসে এই মাস্টারমশাইয়ের মানে 30 জন, 40 জন, 50 জন করে। তো এই ব্যাসটাই অল্প ছাত্র আছে, 6-7 জন ওরা পড়ে। তো যাই হোক, ডিম সিদ্ধ হয়ে গেল। আমি বললাম কি, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে সকালবেলা 2বার। আর মানুকে বললাম যে তোর দাদুকে একটা ডিম সিদ্ধ দিয়াই, তুই খা, আর তোর বাপির জন্য একটা রেখে দে। আমার তো ডিম একদমই ভালো লাগে না, মানে ডিম খেতেই পারি না আমি। তো মানুকে এই যে একটার থেকে একটুখানি কুসুম নিলাম, ওকে 2টো কুসুম দিই না, কারণ কুসুমে প্রচণ্ড আয়রন থাকে। দেখো এইগুলো কাটতেও কিন্তু অনেকটা টাইম লাগে। তো সকালবেলা কালকে ও দাদু হেলেঞ্চা এনেছিল, মানে মানুর বাপির তো ওই হেলেঞ্চা এগুলো তো ব্যাঙ্গালোরে পায় না, প্রায় 10 থেকে 11 মাস পরে ও বাড়ি আসলো। তো সজনে ডাঁটা দিয়ে, উচ্ছে দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর আমাদের বাড়ির ওই যে কলাইয়ের ডালের বড়ি দিয়ে একটু শুক্তো করব, কাঁচকলাটা মাঝখান দিয়ে নেই, আর এই হেলেঞ্চাটা সিদ্ধ করব। এই হচ্ছে সকালের খাবার। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, বিছানাটা গুছিয়ে, বাসি বিছানা এখনও তোলা হয়নি। বাসি বিছানা না তুললে মনে হয় যেন কি ঘরের ভিতরে কি একটা কাজ যেন রয়েছে, জঞ্জাল হয়ে রয়েছে, এরকম মনে হয় কিন্তু, তাই না? তো মানুকে বলছি বাবা তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আর রান্না তো হয়েই গেছে, আমি বিছানাটা গুছিয়ে এসেই তোদেরকে ভাত দেবো। ওর বাপিকেও বললাম তুমিও একবারে খেয়ে নাও, যেহেতু মেয়েকে দিতে যাবে। তো ওইদিকে আমি বিছানাটা গুছিয়ে ভাত দিলাম, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেল। মানুর বাপি কি করেছে, অনেকক্ষণ মানু না রাস্তায় দাঁড়িয়েছিল, অটো আসছে না, ওইদিকে পড়তে যাওয়ার লেট হয়ে যাচ্ছে। তো আমি বললাম তুমি যাও না, একটু ভিতর দিয়ে চলে যাবা, মানে জলেশ্বর মন্দিরের ভিতর দিয়ে চলে যাবা, মেন রোড দিয়ে যেতে হবে না। মানুর বাপিকে এই কথা বললাম। মানুর বাপি সাইকেলে, মানে ও দাদু চালায় তো সাইকেলে না হাওয়াই দেয় না, মানে ওই চালানোর দরকার তাই চালায়,
তো মানুর বাপি জলেশ্বর মন্দির অব্দি ওখান থেকে বললো আমি টোটোতে তুলে দিয়ে এসেছি, কারণ সাইকেল চালানোই যাচ্ছে না, হাওয়া নেই, আমি হাওয়া দিয়ে আবার আনতে যাব। তো মানুর বাপি আবার চলে এসেছিলো। তো ওরা যেহেতু মানে বাড়িতে নেই, মানুর বাপি নেই, আমার তো আবার যেতে হবে, রেডি হতে হবে। ওর বাপি বললো আমি যেন এসে দেখি তুমি রেডি হয়ে গেছো। তো তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা চার্জ না দিলে ফোনটা আমি নিয়ে যাব। আমি তার মধ্যে ওর বাপি বাড়ি এসে 1 ঘন্টার মধ্যে আমি ভিডিও তাড়াতাড়ি এডিটিং করলাম, ভয়েস দিলাম, ভিডিও পোস্টে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে রান্নাঘর ডিপ ক্লিন করলাম, করে এইদিকে ছাড়া জামা কাপড় যা ছিল এগুলো সব ভিজিয়ে নিলাম, বাসনগুলো মেজে ধুয়ে যাই। খালি আবার লোটে মাছটাও আজকে তোমাদের সাথে আমি রান্না করা শেয়ার করতে পারিনি। লোটে মাছ করেছি আর একটু ডাল করেছি, মানুষ শুক্তো আছে। আমি বললাম বাবা তুই লোটে মাছ তো প্রিয়, আমি বললাম অল্প খাবি, আমি বাড়ি থাকবো না, তবুও যাই হোক আমি বললাম যে তুই লোটে মাছ অল্প খাবি, শুক্তো দিয়ে ভাত খাবি, ডাল আছে, দাদুকে ডাল দিয়ে তুই শুধু দুপুরবেলা ভাতটা দিয়ে দিবি দাদুকে, কারণ 12টার সময় তো দাদু খাই 2-3টের দিকে, তো সেই সময় তো ভাতটা দেওয়া যায় না, না হলে আমি ভাত দিয়েই যেতাম। খুব তাড়াতাড়ি কাজ করছি জানো না তাই। আর রান্নাঘর ডিপ ক্লিন তো তোমাদের সাথে দেখাতেই পাইনি, শুধু রান্নাঘরটা গোবর দিইনি, গোবরটা ভাবছি এসে নি কালকে দেবো। তো মানুষ ঘড়ি দেখছি আর কাজ করছি, সব কাজ সেরে স্নান করে নিলাম। তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে, রেডি হয়ে বসে আছি। মানুর বাপি এখনও আসছে না, মানে 12টায় বেরোনোর কথা, এখন 12টা 40 বেজে গেছে, আসলে তারপরে যাব। এখন প্রথম তো ভেবেছিলাম টাটাতে যাব, টাটার থেকে তারপরে মানিকতলায় যাব, কত মানিকতলার বই টই সব বের করে ফেলেছি, কিন্তু মানে 12টা 40 আজকে রানি যায়নি, মেয়েদেরও আবার আনতে গেছে, কারণ গোবরডাঙ্গার থেকে আবার গাইঘাটার দিকে লাইন আসবে, তো তার জন্যে এখনও আসছে না। আর আমি কখন রেডি হয়ে চাকু দিয়ে গোলাপ ফুল গাছের আগাগুলো কাটছিলাম, তো আর কি করব, যখন আসবে তখন বেরোতে হবে। তো আমি তো রেডি ছিলাম, এই যে মানুর বাপি মানুকে নিয়ে এসে ওইভাবেই বেরিয়ে গেছি, আমরা যে সেই সকালবেলা ভাত খেয়েছি ওইভাবেই মানে বেরিয়ে গেছি। তো মানুকে বললাম তুই বাবা এখন গিয়ে তাড়াতাড়ি স্নান করে নে, ও বললো মা তুমি যাও। তারপরে তো বেরোতে বেরোতে প্রায় আমাদের 1টা বেজে গেছে, কারণ মানুকে এনে নিয়েই পরে যাচ্ছি, কারণ এটা নিশ্চিন্ত হলাম মানু ওই গোবরডাঙ্গা লাইনের থেকে গাইঘাটায় আসবে, তারপরে তো এখান মানে গাইঘাটার থেকে অটোতে আসবে, যাই হোক ওর বাপি এনেছে, হয়তো আধা ঘন্টা আমাদের লেট হয়েছে, কিন্তু নিশ্চিন্তা। কিন্তু ভেবেছিলাম 2টো জায়গায় যাব, চলো কোথায় কোথায় যাব তোমাদেরকে বলবো, ভেবেছিলাম 2টো জায়গায় যাব, কিন্তু লেট হয়ে যাওয়ার কারণে 2টো জায়গায় যেতে পারিনি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো মানুর বাপি এসে আমি আমার টিকিট কাটি না, কারণ আমার কাছে মানুষ যে প্রতিবন্ধী কার্ড বা ওইটাও আছে, প্লাস বিএমটির তো ডায়েরি আছেই। তো এই ট্রেনটা দেখলাম, ওর বাপি বলছে ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, আমি বললাম এটা শিয়ালদার থেকে কেবলই আসলো, ওই দেখো লোক নামলো, তার মানে এটা হচ্ছে হাবড়া লোকাল। তো আমি বললাম দাঁড়াবে আর কি। আমরা ট্রেনে ওঠার পরে ওই 10 মিনিট মতন দাঁড়িয়েছিল, তার মধ্যে একটা বনগা লোকাল চলে গেছে। আমি বললাম না থাকবে, ওটা ভিড়, এটা যখন সিট পেয়ে গেছে অসুবিধা নেই। 10 মিনিট মতন মানে ট্রেনে উঠে দাঁড়িয়ে মানে আমরা বসেছিলাম। তো ট্রেন ছেড়েও দিল, অনেকেই মানে দেখো আমি তো ঠিক মতন চিনি না জায়গাটা কোথায়, তো যেহেতু অভিভাই বললো দিদি ইয়েতে নেমে যাবে বিধাননগর, মানে উল্টোডাঙ্গা, আগে তো উল্টোডাঙ্গাই মনে হয় ছিল, এখন মানে সবাই বিধাননগর বলে, কিন্তু আগে উল্টোডাঙ্গাই ছিল। তো বললো তুমি বিধাননগরে নেমে দিদি ওই সিঁড়ির ওই দিক দিয়ে নিচ দিয়ে নেমে যাবে। তো এর জন্য ওই সিঁড়ির নিচ দিয়ে নেমে ওখান থেকে দেখছি মানে বাস আর কি যায় কি না, তো মানু ওখান থেকে চেঁচাচ্ছে আর কি যে বাস। তখন মানুর বাপি বলছে যে টাটাতে যাবে, বললো হ্যাঁ হ্যাঁ টাটাতে যাবে। তো এই দিক দিয়ে দেখছি সব হোটেল, প্রথম এসি তো প্রথম দিন, কারণ শিয়ালদার সব কিছুই চিনি, আজকে 14-15 বছর ধরে তো কলকাতাতেই মানুষকে রক্ত দিই, তো সেই কারণে সব কিছুই তো চেনা। কিন্তু আমি উল্টোডাঙ্গাতেই ফার্স্ট টাইম নামলাম আমার বয়সে, এত বছরের কলকাতা। তো এই যে আমরা টাটার সামনে চলে এসেছি, তোমরা অনেকেই জানো আমাদের ক্যান্সার হসপিটাল টাটা, বোম্বে টাটাটা তো বড়, এটা হচ্ছে সেই টাটারই শাখা। তো টাটা হসপিটালে, কারণ স্যার অনেক আগেই বলেছিল যে কোনো এমার্জেন্সি কিছু হলে, তো আমি টাটাতে খবর নিয়েছিলাম, আমি শিওর না হয়ে বললাম না কোনো কাজে আমি সাকসেসফুল না হয়ে বলাটা ঠিক না, তো আমি একজনের কাছে খবর নিয়েছিলাম যে এরকম রক্ত বের করতে আর কি কত নেবে। তো আমাকে সে বলেছিল 15 থেকে 20 হাজার টাকা নাকি এখানে, মানে মিনিমাম বেডে উঠলেই নাকি এরকম চার্জ নেয়। তো যাই হোক আজকে আমি নিজে শুনতে আসলাম এই যে টাটা মেডিকেল সেন্টার, আমাদের ক্যান্সার এখানে ভালো ট্রিটমেন্ট হয়। সত্যি কথা আমি একদম মানে মন থেকে বলছি, কলকাতা হসপিটালের মধ্যে এই টাটা হসপিটাল আমার কাছে এতটা ভালো লেগেছে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না, এত পরিষ্কার পরিচ্ছন্ন।
মানে একটা ভাত ফেললেও খাওয়া যাবে, একদম সিএমসির থেকেও মনে হচ্ছে যেন বেশি পরিষ্কার, কারণ যেটা সত্যি সেটাই বলবো, এত পরিষ্কার হসপিটাল। তো আমরা এখানে এসে প্রথমে জিজ্ঞাসা করলাম যে হিমোটোলজি ডিপার্টমেন্টে যাব, তো বললো ওই সাইডে, মানে ওই সাইডটাই যেতে হবে। তো ওখানে গিয়ে আমি হিমোটোলজি ডিপার্টমেন্টে যারা ক্যান্সার পেশেন্ট, সব ওখানে ক্যান্সার পেশেন্ট রয়েছে, তো আমি ওখানে গিয়ে আবার জিজ্ঞাসা করলাম যে হিমোটোলজি এখানে, আমি ডাক্তার বললো ফার্স্ট দিন, আমি বললাম হ্যাঁ এখানে ফার্স্ট দিন, আমার এরকম বিএমটি, ওই যে মানুর বাপির কাছে বিএমটির ডায়েরি, আমি বললাম যে আমাকে এরকম সিএমসির থেকে এখানে পাঠিয়েছে। বললো তাহলে তোমরা প্রথমেই দেখো যেখানে সব কিছু অ্যাপার্টমেন্ট করে ওইখানেই চলে যাও। তো এখান থেকে আমাকে আবার হিমোটোলজি ডিপার্টমেন্টের থেকে সিকিউরিটি আমাকে আবার প্রথমে যেখানে গেছি ওখানে পাঠিয়ে দিয়েছে। তো আবার ওখানে গেছি, সত্যি মানে দেখো হসপিটালটা মানে এত সুন্দর, মানে দেখলেও বলে না ভক্তি শ্রদ্ধা সব কিছুই বাড়ে, যেমন মানুষের প্রতি সেমন হসপিটালের প্রতিও। আর পরিষ্কার, কোথাও একটু দুর্গন্ধ নেই, কিছু নেই, খুব সুন্দর হসপিটাল। তো ওইখানে আবার চলে গেলাম, মানুর বাপি আমি বললাম তুমি লাইনে দাঁড়াও, ও লাইনে দাঁড়ালো, আমি একটু 2 মিনিট বসলাম, কারণ যেহেতু পিছনে ছিলাম অনেকের পিছনে। তো এখানে এসে প্রথমে একটা ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম বললো এরকমভাবে তো বলতে পারবো না, অ্যাপার্টমেন্ট না নিলে ওইসব বলতে পারবো না, কত টাকা রক্ত ব্যাপার আর কি। তো এখানে মানু বাপি লাইনে দাঁড়ালো, তারপরে আমি গিয়ে কথা বললাম, আমি বললাম তুমি লাইনে দাঁড়াও, তারপরে যা বলার আমি বলবো। তারপরে আমি সবটাই বুঝিয়ে বললাম, বললো আগে হিমোটোলজিতে ডাক্তার দেখাতে হবে। তো আমি কোন ডাক্তারের কথা বলেছি, আমাকে পেলেরুমের ম্যাডাম, কারণ টাটা সম্বন্ধে পেলেরুমের ম্যাডামের কাছে আমি অনেকটা শুনেছি, অনেক কথা, কারণ এখানের যে ডিরেক্টর সে হচ্ছে সিএমসিতেই পড়াশোনা করেছে, পড়াশোনা করে আমাদের যে স্যাররা এখন দেখে তাদেরকে হাতে ধরে সব কিছু শিখিয়েছে, তোমাদের ঘরে গিয়ে সবটা খুলে বলবো। এই কারণেই টাটা সম্বন্ধে আমার অনেকটা পেলেরুমের ম্যাডামের কাছে, স্যারের কাছে, তারপরে আমি সিএমসি অনেক ডাক্তারদের কাছে শুনেছি এখানের কে ডিরেক্টর, তো সবটাই আমরা জানি। এর জন্যই আমি ডাইরেক্ট এখানে চলে এসেছি। অনেকে অ্যাপেলোর কথা বলেছে, কিন্তু অ্যাপেলোতে অনেকেই বলছে যে আমাদের মতন গরিবদের ওখানে মানে অ্যাপেলোতে প্রচণ্ড বিল ওঠে, বলছে তুমি রূপা যদি ওইখানে যাও 30-40 হাজার টাকা, আর আমার সিএমসি থেকে কিন্তু 1200 টাকায়, মানে 1190 টাকায় কিন্তু আমার কাজ হয়ে যায়, যেই কাজটার জন্য এসেছি। যাই হোক, এখান থেকে অ্যাপার্টমেন্ট নিয়ে আবার রাস্তার ওই পাশে গেলাম, অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাবছিলাম শিয়ালদা দিয়ে যাব, তো শিয়ালদার বাস পাইনি, যেহেতু আমি আবার উল্টোডাঙার বাসই ধরলাম। তো এই যে উল্টোডাঙা নেমে গেলাম, প্রথমে এই যে বিধাননগর, হ্যাঁ বিধাননগরই বলতে এখন সবাই মনে হয় উল্টোডাঙা বলে। তো যাই হোক, প্রথমে আমরা 2 নম্বরে গেলাম, ওখানে দেখছি একটা কৃষ্ণনগর লোকাল দাঁড়িয়ে আছে ওভারব্রিজ পার হয়ে। মানুর বাপি বলছে না 2 নম্বরেই দেবে ট্রেন। আবার ওখান থেকে না আবার 1 নম্বরে এসছি, না 1 নম্বরে যেন এসছিলাম, তারপরে মনে হয় আবার 2 নম্বরে গেছি। তো যাই হোক, আমরা সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেলাম বনগা লোকাল। আর সেই ইয়ের থেকে মানে বিধাননগর থেকে আমি পুরো হাবড়া অবধি দাঁড়িয়ে এসেছি, আমি লেডিসে উঠেছি, মানুর বাপি জেন্টসে উঠেছে। তো খুব শিগগিরই মনে হয় রংখেলা চলে এসছে, মঙ্গলবারে রংখেলা আমি বাড়ি যাওয়ার পরে শুনলাম। আর এখানে হাবড়াতে ভীষণ মানে রং বিক্রি হচ্ছে, দেখে কি ভালো লাগছে, কারণ মানু গেল বছরও খেলেনি, এই বছরও খেলবে না, থাক জীবনে রং না খেলুক, তবু ভালো থাকুক সুস্থ থাকুক, এটাই হচ্ছে কথা, সব বাচ্চা। তো মানু অনেক দিন ধরেই বলছিল, ও বাপি আমাকে না, আমার কাছে অতটা জানে মা কোথার থেকে দেবে, আমার একটা এরকম রং খেলার গেঞ্জি এনে দেবে, আমি রং খেলবো না পরবো। তো আমি মানুর বাপিকে বলছি, দেখো আমরা তো মেয়েকে কিছুই কিনে দিই না, সবাই যে যা দেয় তাই পরে। এই যে সেদিনকে যেমন রুমাদি নিয়ে এসছে মানুষ জন্য জামা প্যান্ট, তারপরে ওর মিমি নিয়ে এসেছিলো, তো সবাই যে যা দেয়, মানে মুনমুন্দি, তারপরে তোমরা যা দাও মানু তাই পরে। ওকে তোমরা আমাকে 2 বছর ভিডিওর মধ্যে বলতে পারবে না কোনোদিন ওকে আমি একটা পছন্দ করে জামা কিনে দিয়েছিলাম। হ্যাঁ, পয়লা বৈশাখে দিয়েছিলাম, গেল বছর আমার বাবা টাকা পাঠিয়েছিল, তো ওখান থেকে একটা আমি 80 টাকা দিয়ে ওর একটা রং খেলার গেঞ্জি নিয়ে এসেছি। ওর বাপিকে বললাম দাও, ভালো কিছু তো আর মেয়েকে দিতে পারি না কিনে। তো বন্ধুরা এসে আনন্দ এবিপি আনন্দ, আমার মা ইনজেকশন দিয়ে দিয়েছে। তো এসে 8টা 5 বেজে গেছে, হাত মুখ মানে ধুতে ধুতে তারপরে চা খেয়েছি। চা খেয়ে মানু ওই এখনো রান্না হয়নি, কারণ দেখো হয়ে যায় রান্না, তো ও বলছে আজকে আমি আবার তোমাদের সাথে খাবো। আমি ঠিক আছে, ঠান্ডা ভাত তো ওকে দিতে পারি না, তো একটা জায়গায় দরকারে গেছি, চা বিস্কুট দিয়েছি, আর হচ্ছে ইংলিশনের টাইম তো ইংলিশন দিতেই হবে। তারপরে দুধ খেয়েছে, রাত্রিবেলা আমাদের সাথে বললো খিচুড়ি হচ্ছে চাল ডালে, তো এখন বাজে 9টা বাজে। তো আজকে আমি ফার্স্ট টাইম ইংলিশন দিলাম, তো একবারেই হয়ে গেছে। নিজেরটা নিজে দেয়া যায়, কালকে যেন ভীষণ কষ্ট পেয়েছে, কালকে 2 বার ফুটিয়েছে, আর ইংলিশন বেরিয়েও গেছে, আবার মানে
গুটলিও হয়ে গেছিলো। তো আমি কালকে বলেছি যা যা হবে হবে, আমি আজকে ফার্স্ট টাইম আমি আজকে ইঞ্জেকশন দেবো। তো হয়েছে তো একবারে একবারে ফার্স্ট টাইমে দিয়েছি, একবারে সুন্দর হয়েছে। আমি সেইভাবেই ধরে আমি প্রথম বলছি না আমি পারবো না, আমি পারবো না, আমি আমি সুই ফুটাতে মেয়ের গায়ে পারবো না, কিন্তু দিতে তো হবেই। ওর বাপি আর 2 দিন বাড়ি আছে, তারপর তো চলে যাবে, হাতে গোনা 2 দিন আছে টিকিটের, তো চলে যাবে, তখন তো আমার তো দিতেই হবে। আর 1-2 দিন তো না যে আমি কাউকে ডেকে দেবো, দীর্ঘ 1.5-2 বছর, 1.5-2 বছর যেমন ইঞ্জেকশন কোথাও রাখাও যাবে না, সেমন আমাকেই দিতে হবে, আমাকেই শিখতে হবে, কিছু করার নেই। আর আজকে যে টাটা হসপিটালে গেছি, মানে সত্যি বলছি আমার জীবনে আমি মানে কোনো হসপিটাল বাকি নেই যে আমি মানে চিনি না। টাটা বাকি ছিল, টাটাতেও আজকে গেলাম। তো টাটাতে কত টাকা, প্রথমে তো বললাম যে হিমাটোলজিতে যাব, ওর বাপি বলছে থ্যালাসিমা, হয়েছে থ্যালাসিমা না, বলতে হিমাটোলজি ডিপার্টমেন্টে যাব। তো হিমাটোলজি ডাক্তার, তো আমি নামটা বলছি কোনো অসুবিধা নেই, কারণ তোমরা অনেকে হিমাটোলজিতে মামুন চেন্ডি, তাই তো বাবা, উনি আমাদের বিক্রম স্যারকে, আমি নাম ধরেই বলছি, বিজু স্যারকে হাতে ধরে উনি আমাদের সিএমসিতে ট্রিটমেন্ট শিখিয়েছে। মামুন চেন্ডি সিএমসিতে পড়াশোনা করে, সিএমসিতে উনি প্রথম বিএমটি শুরু করে মামুন চেন্ডি, তারপরে আমাদের ডাক্তারদেরকে হাতে ধরে সব শিখিয়েছে। এইসব কথা আমি, ছবিও আছে, তোমরা গুগলে গেলে পাবে। প্লেরুমে তো আছেই, প্লেরুমে ম্যাডামের কাছে আমরা A to Z মামুন চেন্ডির অনেক গল্প শুনেছি, অনেক গল্প। প্লেরুমটা মামুন চেন্ডির বই করেছে, দুইজনই সিএমসির ডাক্তার ছিল। আর মামুন চেন্ডি হচ্ছে সিএমসিতে পড়াশোনা করেই থ্যালাসিমার ডাক্তার বা বিএমটি প্রথম শুরু করে মামুন চেন্ডি। তারপরে উনি হচ্ছে যেমন আমাদের বিক্রম স্যার মানে ডিরেক্টর, সিএমসির ডাইরেক্টর, তারপরে মামুন চেন্ডি টাটার ডাইরেক্টর। তো আমি প্রথম গিয়ে জিজ্ঞেস করলাম মামুন চেন্ডি আছে কি না, কারণ আমি পেলারুমে ম্যাডামের কাছে অনেক শুনেছি যে উনি টাটাতে ছিল। তো আমি প্রথম গিয়ে শুনলাম যে মামুন চেন্ডি আছে কি না, তো উনি নেই। উনার পরে যেই ডাক্তারের নাম দিয়েছে উনার নামটা আর বললাম না, উনি যদি কোনো সময় আমাকে বলতে আমি বলবো। তো ইনিও ভালো ডাক্তার, মামুন চেন্ডির পরেই ইনি আছে। তো উনি নেই এখন টাটাতে, বললো নেই, উনি অনেক বয়সও হয়ে গেছে, অনেক আগেই আমি প্লেরুমে ম্যাডামের কাছে এইসব কথা অনেক আগেই আমরা গেলে তো এইসব গল্পই হয় প্লেরুমে। তো এই হচ্ছে কথা। আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন টাটা হসপিটাল। আমি কলকাতার মধ্যে আমি সেরকম তো বড় কোনো হসপিটালে যাইনি, গেছি একমাত্র এনআরএসে ফুলবাগানে, এগুলো তো কেমন তোমরা জানো, মানিকতলায়। কিরে বাবা, ও তো যাই হোক, আমাদের মানুকে অ্যাপার্টমেন্ট দিয়েছে, বললো ওরকম ভাবে তো হয় না, আমরা তো বলতে পারবো না। ও বললো আর কি যে যেটা আর কি ওর করতে হবে, রক্ত বের করতে হবে, কারণ এটা এত তাড়াতাড়ি করছি কেন, মানুর এপ্রিলে ভ্যাকসিনের পরে হয়তো ঠাকুরের আশীর্বাদে সবকিছু ভালো থাকলে 6 মাস পর পর ডেট দেবে আমাদের সিএমসিতে। তো আমার সেই আজ হলেও আমার এখানে করতে হবে, আর এপ্রিলে এসেও হলেও করতে হবে। তোর বাপি যেহেতু এসে, তাহলে আমি মার্চেই করতে পারবো। যত তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক হবে তত তাড়াতাড়ি আয়রনটা কমতে থাকবে শরীরের থেকে। তো এর জন্যই বললো অ্যাপার্টমেন্ট দিয়েছে মার্চের হচ্ছে 7 তারিখ অ্যাপার্টমেন্ট দিয়েছে 11টা 10-এ। তো মার্চে গিয়ে ডাক্তারকে দেখাতে হবে, 1,000 টাকা ভিজিট। তারপরে এবার উনি কি বলে না বলে, কত টাকা নেয় না নেয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি একজনের দ্বারে খবর নিয়েছিলাম, তো বলছিল অনেক টাকা নেবে। আর আমাদের ভেলুরে রক্ত বের করতে 1190 টাকা নেয়, কিন্তু এখানে আমি একজনকে দিয়ে খবর নিয়েছি, তার মুখের খবর, তোমাদের সাথে আমি বলিনি, কারণ বলে পরে আমাকে সবাই কমেন্টে উল্টোপাল্টা বলবে। তো আমি নিজে দেখিয়ে কত চায় না চায় তারপরে তোমাদেরকে জানাবো যে এখানে কত টাকা আর ভেলুরে কত টাকা। তো এই হচ্ছে কথা। তো চলো, আজকে আমি ফার্স্ট টাইম মানুকে ইঞ্জেকশন দিলাম, তো পেরেছি। দেখো আমাকে খালি বাপ মেয়ে সুন্দর দিয়েছে, কিন্তু একটু ব্যথা লেগেছে, মানে আজকে আমি প্রথম দিন। তুমি তোমার বাবা এমন দিনও আছে যে 2 বার সুই ফুটাতে হয়েছে। বাপি 2 বার ফোটাইনি, আমি ফুটিয়েছি, বাপি তো ফোটাই না, আমি ভেলোরাও 2 বার ফুটিয়েছে, আমি দিয়েছি। আর আমি আমার প্রথমে সুই ফুটাতে আমি ভাবছি হাত কাঁপছিল যে তোর গায়ে আমি সুই ফুটাবোটা কি করে। আমি বাপি একদিনও 2 বার ফোটাই, কিন্তু আমি কালকে কি বলেছি, আমি আজকে ফার্স্ট টাইম, আমি আজকে দেখবো। মানে যখন ইঞ্জেকশনটা যায় প্রচন্ড লেভেলের জ্বালা করে, প্রচন্ড। তো এই হচ্ছে কথা। আজকে তো তোকে সারাদিনের মধ্যে গেছিস তুই ইয়েতে করতে গেছিস, তখন দেখেছে। টাটা।